আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব বিশ্ববিদ্যালয় হিসাব বিজ্ঞান থেকে আসা এমসিকিউ সমাধান নিয়ে। অর্থাৎ আমরা আজকে আপনাদেরকে যে এমসিকিউ গুলো সমাধান করে দেব এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ২০০০ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেন ব্যাংক আছে সেই কোশ্চেন ব্যাংকের ভিতরে আমাদের যে কঠিন প্রশ্নগুলো আছে আমরা সমাধান করতে পারি না, সেই অঙ্কগুলো আমি আপনাদেরকে কি করব সমাধান করে দেব। তো দেখেন, সাধারণত অঙ্ক রিলেটেড যে আমাদের এমসিকিউ গুলো আছে সেগুলো আজকে আমি আপনাদেরকে সমাধান করে দেব। তো আমরা এখানে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টপ ১০০টি এমসিকিউ অর্থাৎ যেগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই এমসিকিউ গুলো আমি আপনাদেরকে সমাধান করে দেব। আর আমাদের এই ১০০টি এমসিকিউ গুলো যদি আপনারা খুব মনোযোগ সহকারে বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনারা কি করতে পারবেন, যে কোনো এমসিকিউ খুব সহজে সমাধান করতে পারবেন। কারণ আমরা একটি এমসিকিউর মাধ্যমে আপনাদেরকে অন্যান্য আরো এমসিকিউ কিভাবে সমাধান করতে হয় সেই উপায়গুলো বলে দেব। তো দেখেন, আমাদের টপ এমসিকিউর ভিতরে আমরা প্রথমে যেটি এনেছি সেটি হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২১-২২ যে ভর্তি পরীক্ষা হয়েছিল সেখানে আমাদের যে এমসিকিউটি এসেছিল প্রথম অঙ্কটি সেটি আমি আপনাদেরকে এখন বুঝিয়ে দেব। তো এমসিকিউটি আমাদেরকে বলছে বেটাকার ওয়াস্কো গত মাসে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল। এখানে ওয়াশের জন্য তারা গাড়ি প্রতি ৬০ টাকা চার্জ করে। ওই মাসে কোম্পানি শুধু ৮৩ টাকা ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ খরচ করা হয়। মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ করা হয়নি। ওই মাসে বেটার নিট আয় বা লোকসান কত ছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। দেখেন, অনেক বড় মনে হয় কিন্তু এমসিকিউটি খুব সহজ। আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে যে এই প্রশ্নটি এসেছিল কোথা থেকে। দেখেন, যদি আমাদেরকে এখানে প্রশ্নটির সমাধান করতে হয় আমাদেরকে একটি বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে, সেটা হচ্ছে বকেয়া ভিত্তি। বকেয়া ভিত্তি সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। তো আমরা প্রথমত জানবো এখানে নিট আয় বা লোকসান আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তার আমাদের কি করতে হবে, সূত্রটি জানতে হবে। তো দেখেন, আপনারা যদি কখনো নিট আয় বা নিট লোকসান বের করতে যান তাহলে অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদেরকে জানতে হবে নিট আয় কিভাবে বের করতে হয়। তো আমরা এখানে যেটি করব সেটা হচ্ছে মোট আয় থেকে, মোট আয় তার থেকে আমরা বিয়োগ করব মোট ব্যয়। মোট আয় থেকে যখন আমরা মোট ব্যয় বিয়োগ করব তখনই আমরা সাধারণত নিট আয়ের পরিমাণটা পেয়ে যাব। তো প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নের ভিতরে কি নিট আয় দেওয়া আছে, অর্থাৎ মোট আয় কি দেওয়া আছে? না, মোট আয় আমাদেরকে বের করতে হবে কিভাবে। এই যে কোম্পানিটি আছে তারা সাধারণত কি করে, গাড়ি ওয়াশ করে। আর গাড়ি যদি ওয়াশ করে তাহলে তাদের কি হবে, আয় হবে। দেখেন, সে ১০০টি গাড়ি ওয়াশ করেছিল, প্রত্যেকটি গাড়ির জন্য সে ৬০ টাকা চার্জ করে। তাহলে ১০০টি গাড়ি যদি সে ওয়াশ করে, প্রত্যেকটা গাড়ির জন্য সে যদি ৬০ টাকা চার্জ করে, তাহলে তার নেট আয়ের পরিমাণটা আমরা পেয়ে যাব। এরপর আমাদেরকে যেটি করতে হবে, তার ব্যয়গুলো আমাদেরকে অবশ্যই বিয়োগ করে ফেলতে হবে। তো ব্যয় আমরা কিভাবে বের করব? দেখেন, এখানে বলা হয়েছে ওই মাসে কোম্পানি ৮৩ টাকা ইউটিলিটি, ৩০০ টাকা মজুরি এবং ৩১ টাকা সাবান বাবদ কি করা হয়, খরচ করা হয়েছিল। তাহলে তার খরচের পরিমাণ কত? দেখেন, তার খরচের পরিমাণ ছিল আমাদের ৮৩ টাকা ইউটিলিটি, তারপরে বলা হচ্ছে ৩০০ টাকা মজুরি, এরপরে ৩১ টাকা হচ্ছে সাবান। তাহলে আমরা টোটাল মোট ব্যয়টা পেয়ে যাব। এখানে আমাদের আসবে ৭০০ টাকা। এরপর আমরা এখানে কি করব, ৮৩ টাকা, ৩০০ টাকা এই সবগুলোকে আমরা যোগ করব। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, ৪১৪ টাকায়। এই যে ৪১৪ টাকা আমাদের এখানে এসেছিল, এটি হচ্ছে আমাদের জন্য মোট ব্যয়। এখন এখানে প্রশ্ন অনেকেরই থাকে যে এখানে তো তারা বলে দিছে মজুরি বাবদ অর্থ পরিশোধ করা হয়েছিল, কিন্তু ইউটিলিটি এবং সাবান বিল বাবদ অর্থ পরিশোধ করা হয়নি। তাহলে এখানে আপনি কেন মোট ব্যয় হিসেবে এগুলোকে ধরে নিছেন? একটু আগে বলছি বকেয়া ভিত্তি আমাদেরকে এই অঙ্কটি করতে হবে, অর্থাৎ বকেয়া ভিত্তি অনুসারে। বকেয়া ভিত্তি অনুসারে মোট কথা হচ্ছে, আপনি যদি কোনো ব্যয় নগদে প্রদান করেন বা না করেন কেন, ওই ব্যয়কে আপনি অবশ্যই ব্যয় হিসেবে গণনা করবেন। বকেয়া ভিত্তির মূল কথা হচ্ছে কি, যদি কোনো ব্যয় সংগঠিত হয় তাহলে ওই ব্যয়কে আপনি অবশ্যই ব্যয় হিসেবে দেখাবেন, যদি আপনি নগদ টাকা পরিশোধ করেন বা না করে থাকেন। তাহলে আমরা এখানে টোটাল এখানে যে খরচগুলো হচ্ছে সবগুলোকে আমরা অবশ্যই ব্যয় হিসেবে দেখাবো। এটি হচ্ছে ব্যয় ভিত্তি, বকেয়া ভিত্তি অনুসারে। কি কি দেখাবো? ইউটিলিটি এবং সাবান বিল পরিশোধ করা হয়নি, তারপরে এটাকে আমরা ব্যয় হিসেবে দেখাতে পারবো। তাহলে আমাদের এখানে কত আসে দেখেন, আমাদের এখানে আসবে ২৮৬ টাকা। এই যে ২৮৬ টাকা এসেছিল এটি কিন্তু মাইনাস না, এটি এসেছিল আমাদের প্লাস। সেজন্য আমরা এটিকে বলতে পারি এটি হচ্ছে আমাদের জন্য নিট আয়, অর্থাৎ অপশন হবে বি, ২৮৬ টাকা। আশা করি আপনারা ১ নম্বরটি বুঝতে পারছেন। এরপরে দ্বিতীয় যে এমসিকিউটি আছে সেটি আমাদেরকে বলছে
প্রারম্ভিক মজুদ মাল 7,500 টাকা, ক্রয় 52,000 টাকা, বিক্রয় 50,000 টাকা। লাভের হার 20% হলে সমাপনী মজুদ মাল কত হবে? দেখেন এটি আমাদের এসেছিল ডিইউ 2021-22 ভর্তি পরীক্ষায়। অর্থাৎ এখানে আমাদেরকে যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে পণ্য ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি আছে সেই মূল সূত্রটি আমাদেরকে বুঝতে হবে। তো আমি আপনাদের জন্য এখানে সূত্রটি লিখে রাখছি, দেখেন এখানে লিখে দিব আপনাদেরকে। ক্রয় বিক্রয় সংক্রান্ত সূত্র। বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি বিক্রয় বা ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি, এই সূত্রটি যদি বুঝেন তাহলে আপনি খুব সহজে এই রিলেটেড ম্যাথ আসলে সমাধান করতে পারবেন, কারণ এখানে 5টি এমসিকিউ সমাধান আছে। দেখেন যখনই আমরা এই বিক্রয় বিক্রয় সংক্রান্ত এই ধরনের অঙ্ক দেখতে পাবো তখন আমরা যেটি করব, প্রারম্ভিক মজুত পণ্য যোগ করব কৃত পণ্যের ব্যয়। এই দুইটিকে যখন যোগ করব তখন পাবো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আবার সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয়, যখন এই দুইটিকে যোগ করে ফেলবো তখন আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। খুবই সহজ একটি বিষয়, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে আপনি পাবেন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আবার সমাপনী মজুদ যোগ করবেন বিক্রিত পণ্যের ব্যয়, দুইটি যোগ করলে আপনি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবেন। এই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করতে আপনি হয় নিচে দুইটি যোগ করবেন অথবা উপরে দুইটি যোগ করবেন, এখানে কোনো বিয়োগের প্রয়োজন নেই। কিন্তু যদি কখনোই আপনাকে বলা হয় যে সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বের করতে বলছে, সমাপনী মজুদ পণ্যের পরিমাণ যদি বের করতে বলে তাহলে সমাপনী মজুদ পণ্যের বিপরীতে যে দুইটি কথা থাকবে ওই উপরের দুইটি কথাকে আপনি যোগ করে ফেলবেন, তার পাশের টাকা আপনি বিয়োগ করে ফেলবেন। এক্ষেত্রে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় প্রয়োজন হবে না। তো দেখেন আজকের অঙ্ক বলছে সমাপনী মজুদ মাল কত হবে। তাহলে আমরা এখানে প্রথমে আমাদের যেটি লাগবে সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ মাল। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে প্রারম্ভিক মজুদ মাল হচ্ছে 7,500 টাকা। এরপরে বলছে ক্রয়। এখানে কৃত পণ্যের ব্যয় বলতে বোঝানো হচ্ছে ক্রয়ের সাথে যে প্রত্যক্ষ খরচ আছে সবগুলো যোগ করে ফেলবেন। তাহলে আমাদের এটি আছে কত, 52,500 টাকা। এখন খেয়াল করেন বিক্রয়, আমাদের কি লাগবে, বিক্রিত পণ্যের ব্যয় এখান থেকে বিয়োগ করতে হবে, দুইটিকে যোগ করে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হলে আমরা জানি আমাদেরকে অবশ্যই বিক্রয় থেকে লাভটাকে বিয়োগ করে ফেলতে হবে, এটা আমরা সকলে জানি। তাহলে দেখেন আমাদের এই অঙ্কের ক্ষেত্রে বিক্রয় কত, বিক্রয় হচ্ছে বিক্রয় থেকে লাভ বিয়োগ করব। কি বিয়োগ করব, বিক্রয় থেকে লাভটা বিয়োগ করব। বিক্রয় হচ্ছে 50,000 টাকা, তার উপরে বলছে লাভ, তো লাভ হচ্ছে আমাদের 20%। এখন আপনারা যেটি করবেন সেটা হচ্ছে এই বিক্রয় থেকে আপনারা লাভ 20% যদি ক্যালকুলেশন করেন তাহলে আপনারা এখানে পাবেন যাবে 10,000 টাকা। কিভাবে দেখেন, যদি আমরা 10% করি তাহলে আসবে 5,000 টাকা, আরো 10% করলে আসবে 5,000 টাকা, তাহলে 10% 10% 20% আসবে আমাদের 10,000 টাকা। তাহলে আমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয় আসবে 40,000 টাকা। তাহলে দেখেন এই যে বিক্রিত পণ্যের ব্যয় আপনি 40,000 টাকা পেয়েছেন, এখন আপনি উপরের দুইটিকে যোগ করে আপনি এখানে বিক্রিত পণ্যের ব্যয়টাকে বিয়োগ করলে আপনার এখানে আনসারটি চলে আসবে। তো আমরা উপরের দুইটিকে যদি যোগ করি আমাদের এখানে আসবে 60,000 টাকা। এরপর আমরা এখানে 40,000 টাকা বিয়োগ করলে আমাদের এখানে আনসার হবে 20,000 টাকা। অপশন আমাদের জন্য এ কারেক্ট। আশা করি আপনারা এটিও বুঝতে পারছেন। এখন বুঝিয়ে দেব আমি আপনাদেরকে 3 নম্বর এমসিকিউটি। 3 নম্বর এমসিকিউটি আমাদেরকে কি বলছে দেখেন, বলছে এবিসি লিমিটেড প্রতিটি 10 টাকা করে 10,000 একক প্রারম্ভিক মজুদ নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত কোম্পানি জানুয়ারির 16 তারিখে, আমাদেরকে তারিখগুলো ভালো করে মনে রাখতে হবে, জানুয়ারির 16 তারিখে প্রতিটি 11 টাকা করে 5,000 একক এবং জানুয়ারির 25 তারিখে প্রতিটি 12 টাকা করে 3,000 একক পণ্য ক্রয় করে। দেখেন এখানে ক্রয় করা হয়েছে। জানুয়ারির 29 তারিখে 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রয় করে। ফিফো পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত হবে যদি কোম্পানি অবিরাম মজুদ পণ্য পদ্ধতি অনুসরণ করে। তাহলে দেখেন আমাদেরকে ফিফো পদ্ধতির অঙ্ক এখানে দিয়ে দিছে। এই অঙ্কটি এসেছিল লিপো ফিফো অঙ্ক অধ্যায় থেকে সাধারণত, অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির অধ্যায় থেকে। তো সাধারণত আমরা এটি করে আসছি। এখন আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে অবিরাম মজুদ পদ্ধতি, এই বিষয়টি যদি আমাদেরকে প্রশ্নে দিয়ে দেয় তাহলে আমরা এখানে সমাপনী মজুদ পণ্যের মূল্য কিভাবে ধার্য করব। তো তার আগে আপনাদেরকে খুবই একটা বিষয় ভালো করে বুঝতে হবে, সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করতে গেলে আপনাদেরকে অবশ্যই সমাপনী মজুদ পণ্যের এককটা বের করে নিতে হবে। তো দেখেন আমরা এখানে যে কাজটি করব, লিখে নিব সমাপনী মজুদ একক। সমাপনী মজুদ একক আমরা এখানে বের করে নিব। সমাপনী মজুদ একক বের করার জন্য আমরা যে সূত্রটি মনে রাখবো সেটা হচ্ছে প্রারম্ভিক একক
অর্থাৎ প্রারম্ভিক মজুদ একক আমরা এখানে কি করব, লিখে নিব। প্রারম্ভিক মজুদ একক, এখান থেকে এর সাথে যোগ করব আমরা এখানে ক্রয়, অর্থাৎ ক্রয়ের একক সবগুলো যোগ করব, তার থেকে আমরা বিয়োগ করব বিক্রয়ের একক। কি বিয়োগ করব, বিক্রয়ের একক। তাহলে দেখেন এই অঙ্কের ক্ষেত্রে আমাদের সমাপনী মজুদ পণ্য বের করার জন্য প্রারম্ভিক মজুদের একক হচ্ছে এখানে 10 টাকা করে 10,000 একক। তো আমরা 10,000 একক এখানে বসিয়ে দিব। এরপরে আমরা এখানে ক্রয় করছি কত একক, দেখেন আমরা প্রথমে 16 তারিখে প্রতিটি 11 টাকা করে 5,000 একক, তাহলে 5,000 একক আমরা এখানে বসাবো। এরপর আবার ক্রয় করছি জানুয়ারি 25 তারিখে আমরা প্রতিটি 12 টাকা করে 3,000 একক ক্রয় করি, তাহলে এই 3,000 একক আমরা এখানে কি করব, যোগ করে ফেলবো। এটি হচ্ছে আমাদের টোটাল ক্রয়। এরপর আমরা বিয়োগ করব বিক্রয়। আমরা এখানে বলে দিছে তারা প্রশ্নের ভিতরে 29 তারিখে 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রয় করা হয়। এই বিক্রয়টাকে আপনি এখান থেকে বিয়োগ করে ফেলবেন। বিয়োগ করার পরে দেখেন আপনার এখানে টোটাল কত আসে, 10,000 যোগ করবেন আপনি এখানে কত, 8,000 আসবে, 18,000 একক। এই 18,000 একক থেকে যখন আপনি 12,000 একক বিয়োগ করবেন তখন আপনার সমাপনী এককের পরিমাণ আসবে 6,000 একক। আশা করি আপনারা কিভাবে সমাপনী মজুদ পণ্যের একক বের করতে হয় সেটি বুঝছেন। কিন্তু আমাদেরকে প্রশ্নে বলছে মূল্য বের করতে, কি বের করতে, মূল্য বের করতে। এখন আসেন আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে কখনোই যদি আমাদেরকে ফিফো পদ্ধতি বলে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই পদ্ধতিতে যদি আমাদেরকে অঙ্ক করতে বলে তাহলে মনে রাখবেন সমাপনী মজুদ পণ্যের মূল্য বের করতে হবে আমাদেরকে শেষে যে পণ্যটি ক্রয় করছি তার মূল্য থেকে। ভালো করে মনে রাখেন, কখনো যদি ফিফো পদ্ধতিতে আমাদেরকে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় করতে বলে তাহলে আমরা শেষ তারিখে যে পণ্যটি ক্রয় করছি ওই তারিখ থেকে সাধারণত আমরা সমাপনী মজুদ পণ্যের মূল্য বের করব। তাহলে এখানে খেয়াল করেন আমরা এখন সমাপনী মজুদ পণ্যের মূল্য বের করব। সমাপনী মজুদ পণ্যের মূল্য এটি আমরা বের করব। তো এখানে আমরা কতগুলো সমাপনী মজুদ পণ্যের মূল্য বের করব, আমরা এখানে 6,000 একক, কারণ 6,000 একক সমাপনী একক বের হয়েছে, তাহলে এখন আমরা 6,000 এককের মূল্য বের করব। তো দেখেন আপনি শেষ তারিখে ক্রয় করছেন কোনটি, শেষ তারিখে বলছে জানুয়ারি 25 তারিখে প্রতিটি 12 টাকা করে 3,000 একক ক্রয় করে। দেখেন এই যে 25 তারিখে আমি ক্রয় করছি 3,000 একক, তাহলে প্রথমত আমাকে এখান থেকে সমাপনীর 3,000 একক কি করতে হবে, বের করে নিতে হবে। তো আমরা দেখেন এখানে 3,000 একক কি করবো, এখানে বসাবো। এরপরে দেখেন আমি যে 25 তারিখে ক্রয় করছি প্রত্যেকটির দাম কত ছিল, 12 টাকা, 12 টাকা আমরা এখানে বসাবো। এরপর আমরা এখানে যোগ করব, কারণ যোগ কেন করব, আমাদের তো বলছে সমাপনী একক কত, 6,000 একক, তো আমরা 3,000 একক পেয়েছি, আরো 3,000 একক আমাদেরকে অবশ্যই বের করে নিতে হবে। এরপরের তারিখ কোনটি, দেখেন 25-এর পরে আপনি 16 তারিখে পণ্য ক্রয় করছেন কত টাকা করে, প্রতিটি 11 টাকা করে 5,000 একক। তাহলে এই যে 5,000 একক ক্রয় করছেন এখান থেকে আপনাকে অবশ্যই 3,000 একক দিয়ে দিতে হবে। কত একক দিতে হবে, 3,000 একক দিতে হবে, কারণ আমাদের সমাপনী মজুদ পণ্য আর কত দিতে হবে, 3,000। সেজন্য আমরা এখানে 3,000 বসাবো। প্রত্যেকটির দাম ছিল 11 টাকা করে, তাহলে আমরা 11 টাকা দিয়ে কি করব, গুণ করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য যখন বের করতে বলবে তখন আপনি শেষে যে পণ্যটি ক্রয় করছেন সে মূল্য থেকে আপনাকে অবশ্যই বের করে নিতে হবে। তো আমরা প্রথমে শেষে ক্রয় করছি 25 তারিখে, এরপর হচ্ছে 16 তারিখ। 25 তারিখে যে 3,000 একক ক্রয় করছি তা আমরা এখানে দিয়ে দিব। এরপরে আমরা 16 তারিখে 5,000 একক ক্রয় করি, তাহলে আমাদের এখনো শর্ট আছে কত, 3,000 যদি আমরা পরে আগের তারিখ থেকে নিয়ে নিই তাহলে এখন আমাদের কত আছে, 3,000 শর্ট আছে। এই 3,000 টাকা নেব আমরা 16 তারিখ থেকে, এখানে 3,000 টাকা বসিয়ে দিব। এরপর প্রত্যেকটা 11 টাকা করে তা আমরা এখানে গুণ করে ফেলবো। এরপর আমাদের এখানে দেখেন কত আসবে, 36,000 টাকা। গুণ করব কিভাবে, 3-12 36, তিনটা শূন্য আছে তা আমরা এখানে বসিয়ে দেব। এরপরে 3-11 33 এটি আমরা এখানে বসাবো। এরপরে তিনটা শূন্য আছে বাড়তি, এটি আমরা বসিয়ে দেব। তাহলে আমাদের এখানে আসবে 69,000 টাকা। সমাপনী মজুদ পণ্যের মূল্য কত, 69,000 টাকা। অপশন হবে আমাদের জন্য বি নাম্বারটি। আশা করি আপনারা 3 নাম্বারটিও বুঝতে পারছেন। এরপরে 4 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে এখানে দেখেন, কয়েক বছর আগে ডিটিসিএল ট্রেডার্স 5 লক্ষ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 50,000 টাকা। বাৎসরিক 10% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে আদৌ অবধি পুঞ্জীভূত অবচয় হয়েছে 2,25,000 টাকা। আজ যদি এটি 2,50,000 টাকা বিক্রি করা হয় কত টাকা লাভ বা ক্ষতি হবে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। আমাদেরকে এটি যেটি বলতে সেটা হচ্ছে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ বা অবচয়ের অধ্যায় থেকে। তো এখানে যদি আমাদেরকে লাভ বা ক্ষতি বের করতে হয় তাহলে আমাদেরকে বিষয়টি আগে ভালো করে বুঝতে হবে। আমাদের এটি হচ্ছে অফিস সরঞ্জামটির মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা।
এটির ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 50,000 টাকা। এরপরে বলছে বাৎসরিক অবচয়ের হার হচ্ছে 10%। সরলরৈখিক পদ্ধতি, কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি তারা অবচয় ধার্য করে। বলা হচ্ছে পুঞ্জীভূত অবচয় আজ পর্যন্ত ওই মেশিনটা আমি যতদিন ব্যবহার করছি তার টোটাল অবচয় হয়েছিল 2,50,000 টাকায়। পুঞ্জীভূত অবচয় আমাদেরকে দিয়ে দিছে। এরপরে বলছে আজ যদি এটি 2,50,000 টাকা আমি বিক্রয় করে ফেলি তাহলে কত টাকা লাভ বা ক্ষতি হবে? তাহলে আমাদেরকে এখানে বের করতে হবে আগে বই মূল্য। সম্পত্তির এখানে লিখবো আমরা যেটি, সেটা হচ্ছে সম্পত্তির মোট মূল্য। সূত্রটি মনে রাখেন, যে কোনো সম্পত্তি হতে পারে। এখানে দেখেন যে কোনো সম্পত্তি হতে পারে, মেশিন হতে পারে, আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে। এই সম্পত্তির মোট মূল্য থেকে আমরা বিয়োগ করব পুঞ্জীভূত অবচয়। কি বিয়োগ করব? পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করে ফেলব। তাহলে দেখেন এখানে সম্পত্তির মোট মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা দিয়ে আমি সম্পত্তিটি ক্রয় করি, তাহলে 5 লক্ষ টাকা আমি এখানে বসাবো। এরপরে পুঞ্জীভূত অবচয় কিন্তু আজকের অঙ্কে তারা প্রশ্নে দিয়ে দিছে, যদি না দিত তাহলে কিন্তু আমাদেরকে বের করে নিতে হতো। তারাই বলছে যে পুঞ্জীভূত অবচয় আজ পর্যন্ত, দেখেন এখানে আজ পর্যন্ত বুঝেছে, আজ পর্যন্ত এটি হয়েছে 2,25,000 টাকা। তাহলে আমরা এটিকে এখানে বসাবো 2,25,000 টাকা। তাহলে আমাদের এখানে কত আসে? আমাদের এখানে আসবে 2,75,000 টাকা। এই যে 2,75,000 টাকা বের হয়েছে, এটি হচ্ছে আমাদের জন্য বই মূল্য। এখন আসেন বই মূল্যটা বলতে আমরা কি বুঝি? বই মূল্য বলতে সাধারণত বোঝানো হচ্ছে একটি মেশিনের বর্তমান মূল্য। তার মানে বই মূল্য বলতে আমরা সাধারণত বুঝে থাকি এটি আমাদের জন্য একটি বর্তমান মূল্য। তাহলে আমার একটি স্থায়ী সম্পত্তির বর্তমান মূল্য হচ্ছে 2,75,000 টাকা, আর আমি ওই স্থায়ী সম্পত্তিটি বিক্রয় করছি কত? 2,50,000 টাকা। তাহলে অবশ্যই আমি কম দামে বিক্রয় করে ফেলছি। আর যদি আমাদের বই মূল্য থেকে বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে আমাদের অবশ্যই ক্ষতি হবে। এখন আমরা যদি এখানে লাভ বা ক্ষতি বের করতে যাই তাহলে অবশ্যই আমাদের এখানে ক্ষতি বের হবে। কি বের হবে? ক্ষতির পরিমাণ বের হবে। কারণ আমরা কি করছি? বিক্রয়ের পরিমাণ আমাদের কম আছে। তাহলে বই মূল্য থেকে যখন আমরা বিক্রয়ের পরিমাণ বিয়োগ করে ফেলবো তখন আমাদের এখানে যে 25,000 টাকা আসবে, এই 25,000 টাকা হচ্ছে আমাদের জন্য ক্ষতি। ভালো করে মনে রাখেন, বিক্রয় মূল্য থেকে যদি কখনো বই মূল্যের পরিমাণ বেশি হয় তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হবে। খুব ভালো করে মনে রাখতে হবে। আর যদি বই মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয় তাহলে আমাদের লাভ হবে। আর বই মূল্য যদি বেশি হয় তাহলে আমাদের ক্ষতি হবে। সেজন্য আমাদের এখানের অপশন হবে বি, কারণ 25,000 টাকা আমাদের এখানে ক্ষতি হবে। আশা করি এমসিকিউটি আপনারা বুঝতে পারছেন। এখন আমরা সমাধান করব 5 নম্বর এমসিকিউটি। দেখেন 5 নম্বর এমসিকিউ আমাদেরকে বলছে বছরের শুরুতে এবিসি ট্রেডার্স এর মোট সম্পদ ছিল 10 লক্ষ টাকা এবং দায় ছিল 5 লক্ষ টাকা। সারা বছরের সম্পদ বৃদ্ধি পায় 2 লক্ষ টাকা। এরপরে বলছে দায় হ্রাস পায় 1,50,000 টাকা। উক্ত বছরে আয় 20 লক্ষ টাকা, ব্যয় ছিল 12 লক্ষ টাকা এবং উত্তোলন 3 লক্ষ টাকা ছিল। বছর শেষে নিট সম্পদের পরিমাণ কত হবে? এটি আমাদের সাধারণত এই প্রশ্নটি যেখান থেকে এসেছে সেটা হচ্ছে লেনদেন অধ্যায় থেকে, অর্থাৎ হিসাব সমীকরণ থেকে এসেছে। আমরা এখানে যে বিষয়টি খেয়াল রাখবো সেটা হচ্ছে আমাদেরকে বলছে নিট সম্পদের পরিমাণ কত। তো নিট সম্পদ বলতে আমরা এখানে অনেকে মনে করি যে আমাদেরকে সম্পদের পরিমাণ বের করতে বলছে, না, বিষয়টি হচ্ছে আমাদেরকে মালিকানা শর্তের পরিমাণ বের করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ, কারণ এখান থেকে আপনাদের প্রত্যেক বছরই একটি এমসিকিউ আসে লেনদেন অধ্যায় থেকে। তো দেখেন আমরা হিসাব সমীকরণ যেটি জানি সেটা হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত, অর্থাৎ অনার্স ইকুইটি। এটি সাধারণত আমাদের হিসাব সমীকরণ। যদি কখনোই আপনাদের এই রিলেটেড ম্যাথ আসে তাহলে আপনারা অবশ্যই সমীকরণটা আগে লিখে নেবেন একপাশে। লেখার পরে আপনারা যেটি করবেন সেটা হচ্ছে আপনাদেরকে বের করতে বলছে কোনটি। আমাদেরকে এখানে নিট সম্পদের পরিমাণ বের করতে বলছে, মানে হচ্ছে আমাদেরকে মালিকানা শর্তের পরিমাণ বের করতে বলছে। তাহলে আমরা তার নিচে একটি দাগ দিব। এরপরে আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আমাদেরকে যদি কখনোই প্রশ্নের শুরুতে অর্থাৎ বছরের শুরুতে এবং বছরের শেষে এই দুইটি বিষয় দেওয়া থাকে প্রশ্নের ভিতরে, তাহলে এই দুইটি বিষয় আমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। দেখেন বছরের শুরুতে দেওয়া আছে, একটি বছরের শুরুতে মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ দেওয়া আছে, এবং বছরের শেষে আমাদেরকে নিট মালিকানা শর্ত বা যে কোনো কিছু যদি চায় তাহলে মনে রাখবেন একটি প্রশ্নের ভিতরে যা কিছু আছে সবকিছুই আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন একটু পরে আমরা এই বিষয়টি বুঝিয়ে দিচ্ছি। আমাদের এখানে প্রথমত যে বিষয়টি কাজে লাগবে সেটা হচ্ছে বছরের শুরুতে মালিকানা শর্তের পরিমাণটা বের করতে হবে। তো বছরের শুরুতে আমাদের সম্পদ ছিল কত? 10 লক্ষ টাকা। এরপরে দায় ছিল 5 লক্ষ টাকা। যদি আমরা এখানে 10 লক্ষ টাকার সম্পদ থেকে এখানে দেখেন খেয়াল করেন 10 লক্ষ টাকার সম্পদ থেকে যদি আমরা 5 লক্ষ টাকার দায় বিয়োগ করে ফেলি তাহলে আমাদের এখানে মালিকানা শর্তের পরিমাণ আসবে 5 লক্ষ টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। দেখেন আমাদের বছরের শুরুতে মালিকানা শর্তের পরিমাণ কত? 5 লক্ষ টাকা। এরপরে দেখেন কি বলছে,
বলছে সারা বছরের সম্পদ বৃদ্ধি পায় কত? 2 লক্ষ টাকা। আমরা সকলে জানি যদি সম্পদ আমাদের 2 লক্ষ টাকা বৃদ্ধি পায় তাহলে অবশ্যই আমাদের মালিকানা শর্ত কি পাবে? বৃদ্ধি পাবে। কারণ ইকুয়েশনের এর সম্পদের সাথে দায় আর মালিকানা শর্তের সম্পর্ক হচ্ছে কি? পজিটিভ। সেজন্য আমরা এখানে 2 লক্ষ টাকা এখানে কি করব? যোগ করে ফেলবো। এরপরে দেখেন আমাদের প্রশ্নের ভিতরে কি বলছে? বলছে এবং দায় হ্রাস পায় কত? 1,50,000 টাকা। আমরা সকলে জানি যদি আমাদের দায়ের পরিমাণ হ্রাস পায় তাহলে মালিকানা শর্তের পরিমাণ কি পাবে? বৃদ্ধি পাবে। দায় হ্রাস পেলে মালিকানা শর্ত কি পায়? বৃদ্ধি পায়। তাহলে দায় হ্রাস পেয়েছিল কত এখানে? 1,50,000 টাকা। এটি আমাদের মালিকানা শর্তের পরিমাণকে বৃদ্ধি করবে। সেজন্য আমরা এটিকে যোগ করে ফেলবো এখানে। যোগ করলে দেখেন আমাদের এখানে মালিকানা শর্ত আসবে কত? 8,50,000 টাকা। কত টাকা? 8,50,000 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদেরকে বছর শেষে বলছে যে নিট সম্পদের পরিমাণ কত? তাহলে বছর শেষে আমরা পেয়েছিলাম কত? মালিকানা শর্তের পরিমাণ হচ্ছে 8,50,000 টাকা। কিন্তু অনেকেরই প্রশ্ন হচ্ছে উক্ত বছরে আয় 20 লক্ষ টাকা এবং ব্যয় হয়েছে 12 লক্ষ টাকা, উত্তোলন 3 লক্ষ টাকা ছিল। এইগুলো কেন এখানে আসেনি? দেখেন আপনি যখন এখানে মালিকানা শর্তের পরিমাণ নির্ণয় করেন তখনই কিন্তু আপনার মালিকানা শর্তের ভিতরে অলরেডি আয়, ব্যয়, উত্তোলন এগুলো অন্তর্ভুক্ত আছে। সেজন্য কখনো যদি প্রশ্নের ভিতরে আপনারা এই আয় এবং ব্যয়, উত্তোলন এই কথাগুলো দেখেন কখনোই আপনারা হিসাব সমীকরণের ক্ষেত্রে এগুলোকে বিবেচনা করবেন না। কারণ কেন? কারণ মালিকানা শর্ত যখন আপনি নির্ণয় করতে যাবেন তখন এর ভিতরে কিন্তু অর্থাৎ আমাদেরকে সম্পদ বৃদ্ধি, দায় হ্রাস বা বৃদ্ধি ধারায় আমাদেরকে কি করতে হবে? অঙ্কগুলো সমাধান করে দিতে হবে। অর্থাৎ অতিরিক্ত কথাগুলো আমরা এখানে নিতে পারবো না। আশা করি আপনারা পুরো এমসিকিউটি বুঝতে পারছেন। উত্তর হবে আমাদের এখানে বি, 8,50,000 টাকা। দেখেন 6 নম্বর এমসিকিউটি আমাদের যেখান থেকে এসেছে সেটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী থেকে এসেছে। এটি এসেছে আমাদের ডিইউ 2021-22 ভর্তি পরীক্ষায়। আমাদেরকে বলছে প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি 3,250 টাকা যা ভুলে নগদ বইতে 3,520 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? তো দেখেন এখানে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বুঝতে হবে সেটা হচ্ছে এই প্রশ্নের ভিতরে আমাদেরকে বলে নাই যে এখানে কোন জের পদ্ধতি, একক জের পদ্ধতি নাকি উভয় জের পদ্ধতি, কোনো কিছুই আমরা এখানে বুঝতে পারতেছি না। যদি আমরা কখনোই দেখি একটা প্রশ্নের ভিতরে আমাদেরকে একক জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি আমরা কোনো কিছু যদি না বুঝি তাহলে প্রশ্নটি অবশ্যই আমাদেরকে উভয় জের পদ্ধতি ধরে কি করতে হবে? অঙ্কটি করতে হবে। তাহলে এই প্রশ্নটি হচ্ছে আমাদের উভয় জের পদ্ধতির প্রশ্ন। ভালো করে মনে রাখেন এই প্রশ্নটি হচ্ছে আমাদের উভয় জের পদ্ধতির একটি প্রশ্ন। আমরা ভালো করে মনে রাখবো যদি একক জের পদ্ধতি বা উভয় জের পদ্ধতি কিছুই না বুঝি তাহলে ওই প্রশ্নটি আমরা উভয় জের পদ্ধতি ধরে কি করব? অঙ্কটি সমাধান করব। এখন আসেন এখানে বলছে এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? তাহলে আমরা উভয় জের পদ্ধতি সম্পর্কে কি জানি? আমরা জানি যে ভুল করবে তার ভুল সে ঠিক করবে। অর্থাৎ ব্যাংক যদি ভুল করে তাহলে ব্যাংক নিজে ঠিক করবে, আর যদি নগদান বই ভুল করে তাহলে নগদান বই নিজে ঠিক করবে। এখানে যেহেতু আমাদের দেখেন প্রাপ্য হিসাব থেকে চেক প্রাপ্তি, প্রাপ্য হিসাবের থেকে চেক পাওয়ার পরে ব্যাংক কি করছে? এটিকে যোগ করে ফেলছে। এখানে যা ভুলে নগদান বই, ভুলটা করছে কে? ভুলটা করছে আমাদের নগদান বই। তাহলে আপনারা অপশন থেকে এখানে দুইটা জিনিসকে আগে বাদ দিতে পারবেন। সেটি হচ্ছে যেহেতু আমাদের নগদান বই ভুল করছে তার মানে নগদান বই এটি এখন ঠিক করবে। তার মানে আমরা এখানে যদি দেখি ব্যাংক যোগ বিয়োগের কথা যদি থাকে তাহলে দুইটা অপশন আমরা আগে বাদ দিব। কারণ এখানে আমরা নগদান বইয়ের ভুল ঠিক করব। এখন নগদান বইয়ের সাথে হয় যোগ হবে হয়তো বা আমাদের বিয়োগ হবে। তো কি এখন আমরা কিভাবে বুঝবো? দেখেন প্রাপ্য হিসেবের থেকে চেক পেয়ে আমাদের ব্যাংক কি করছে? 3,250 টাকা সে যোগ করে ফেলছে। এখন আমাদের নগদান বই আমরা প্রস্তুত করি। আমরা এখন কি করছি? 3,500 টাকা লিখে ফেলছি ভুলে। তাহলে আমরা এখানে কত টাকা বেশি লিখছি? আমরা এখানে বেশি লিখছি 270 টাকা। এই যে আমরা এখানে 270 টাকা কি করে ফেলছি কিন্তু ব্যাংক কি করছে? ব্যাংক সঠিক কাজটা করছে। তাহলে এখন আমাকে আমার এই ভুলটা ঠিক করতে হবে। আমি কি করে ফেলছি? আমি যোগ করছি কত? বেশি 270 টাকা। এখন আমি যদি আমার ভুলটা ঠিক করে ফেলি তাহলে অবশ্যই এই 270 টাকা আমাকে বিয়োগ করে ফেলতে হবে নগদান বই থেকে। কারণ আমি ভুলে যোগ করে ফেলছি। এখন যদি আমি ভুল সংশোধন করি তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? এটি বিয়োগ করে ফেলতে হবে। সেজন্য বলা হচ্ছে নগদান বই থেকে এটি বিয়োগ হবে 270 টাকা। অপশন হবে আমাদের জন্য ডি। তো আশা করি আপনারা এই 6 নম্বর এমসিকিউটিও বুঝতে পারছেন। এরপর আমরা সমাধান করব 7 নম্বর এমসিকিউটি। দেখেন 7 নম্বর এমসিকিউটি আমাদের এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 20-21 ভর্তি পরীক্ষায়। সেখানে আমাদেরকে বলছে
একটি মজুদ পণ্যের ক্রয় মূল্য 15,500 টাকা ও বাজার মূল্য 12,500 টাকা, যা বছর শেষে মজুদ পণ্যের গণনা থেকে বাদ পড়ে গিয়েছে। এরপরে বলছে এই মজুদ পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসায়ের মুনাফার উপর কিরূপ প্রভাব পড়বে। দেখেন আমাদেরকে বলছে ব্যবসায়ের মুনাফার উপর কিরূপ প্রভাব পড়বে, অর্থাৎ এখানে আমাদেরকে আগে যে বিষয়টি বুঝতে হবে যে ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে কোনটিকে আমরা গ্রহণ করব। আমরা সকলেই জানি রক্ষণশীলতার নীতি অনুযায়ী ক্রয় মূল্য এবং বাজার মূল্যের মধ্যে যেটি কম সেটিকে আমরা গ্রহণ করে থাকি। তার মানে এখানে আমাদের বাজার মূল্যটি কি করতে হবে, গ্রহণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যদি এই বাজার মূল্যটা আমাদের সমাপনী মজুদের গণনা থেকে বাদ পড়ে যায় তাহলে এটি মুনাফার উপর কিরূপ প্রভাব পড়বে। দেখেন এটি বোঝানোর জন্য আপনাদেরকে অবশ্যই আগে একটি জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ আমরা সকলে জানি বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে নির্ণয় করি। এখানে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ের ফর্মুলাটা দেখি, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করে আমরা নিট ক্রয়কে আমরা কি করে ফেলি, যোগ করে ফেলি। এরপর আমরা এখান থেকে বিয়োগ করি সমাপনী মজুদ পণ্যটাকে আমরা কি করে ফেলি, বিক্রিত পণ্যের ব্যয় থেকে বিয়োগ করে ফেলি। তাহলে যখন আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব তখন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ বিয়োগ করব। এখন খেয়াল করেন যদি কোনো কারণে যদি আমি এই সমাপনী মজুদ পণ্যটাকে বিয়োগ না করি, সমাপনী মজুদ পণ্যটাকে যদি আমি কোনো কারণে এখান থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ কি হবে, বেশি হবে। আর ব্যয় যদি কখনোই বেশি হয় তাহলে অবশ্যই আমাদের মুনাফার পরিমাণ কি হবে, কম হবে। এটা আমরা সকলে জানি। যদি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বেশি হয় মুনাফার পরিমাণ কি হবে, কম হবে। তাহলে খেয়াল করেন যদি আমরা সমাপনী মজুদ পণ্যটাকে হিসাবভুক্ত না করি, ভুলবশত এটিকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ বেশি হবে আর ব্যয় বেশি হলে মুনাফার পরিমাণ কম হবে। কিন্তু প্রশ্ন আমাদেরকে এটি বলে নাই। প্রশ্ন বলছে যেহেতু এটি বাদ পড়ে গিয়েছে, দেখেন প্রথম বলছে গণনা থেকে বাদ পড়ে গিয়েছে, এই মজুদ পণ্যটি যদি এখন সঠিকভাবে হিসাবভুক্ত করা হয়। এখন খেয়াল করেন যখন আমি হিসাবভুক্ত করি নাই তখন কিন্তু ব্যয় বেশি ছিল, এরপরে মুনাফা কমে গেছে। এখন আমি যদি এটিকে আবার হিসাবভুক্ত করে ফেলি সঠিকভাবে তাহলে আমরা এখানে মজুদ পণ্যটাকে এখানে যদি হিসাবভুক্ত করে ফেলি তাহলে অবশ্যই আমাদের বিক্রিত ব্যয়ের পরিমাণ কমে যাবে। বিক্রিত ব্যয়ের পরিমাণ কি হবে, কমে যাবে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ যদি কমে তাহলে অবশ্যই আমার মুনাফা তখন কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ এখন বাড়বে। তাহলে প্রশ্নে কোথায় কোথায় বাড়বে দেখেন, আমাদের এখানে আছে বাড়বে আর এখানে আছে বাড়বে। উপরের দুইটিতে দেওয়া আছে কম, সেজন্য আমরা আগে প্রশ্ন থেকে এই দুইটি অপশন বাদ দিতে পারি। এখন প্রশ্ন হচ্ছে এখানে কি 3,000 বাড়বে নাকি 12,500 বাড়বে। অবশ্যই 12,500 বেড়ে যাবে। কারণ কেন, আমরা এখানে বলছে বাজার মূল্য যেটি কম সেটি গ্রহণ করব, সেজন্য আমাদের এখানে 3,000 অপশন হবে না, অপশন হবে ডি। আশা করি আপনারা এটিও বুঝতে পারছেন। এরপর হচ্ছে 8 নম্বর এমসিকিউটি। দেখেন 8 নম্বর এমসিকিউ আমাদেরকে বলছে 2020 সালে রসুনা কোম্পানির সম্পত্তি 70,000 টাকা কি হয়েছে, কমে গেছে। দেখেন কমেছে। এরপরে বলছে এবং দায় 1 লক্ষ টাকা বেড়েছে, অর্থাৎ বেড়ে গিয়েছে। এরপরে বলছে ফলশ্রুতিতে মালিকানা শর্ত আমাদের কত হবে। দেখেন এটি এসেছিল আমাদের ডিইউ 2020-21 ভর্তি পরীক্ষায়। এখন আমাদেরকে এখানে যে বিষয়টি বুঝতে হবে এটি সাধারণত একটি হিসাব সমীকরণের অঙ্ক। অর্থাৎ হিসাব সমীকরণ আমরা সকলে জানি এ সমান সমান কি হবে, এল প্লাস ওই, অর্থাৎ অনার্স ইকুইটি। দেখেন এখানে আমাদের যে হিসাব সমীকরণ আছে, হিসাব সমীকরণের ভিতরে একটা সম্পর্ক আছে। আমাদের সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে দায় মালিকানা শর্ত বৃদ্ধি পাবে, আবার সম্পদ হ্রাস পেলে দায় মালিকানা শর্ত কিভাবে হ্রাস পাবে, এটি আমরা সকলে জানি। এখানে আরেকটি বিষয় হচ্ছে দেখেন আমাদের যদি দায়ের পরিমাণ বৃদ্ধি পায় মালিকানা শর্ত হ্রাস পাবে, আবার দায়ের পরিমাণ যদি হ্রাস পায় মালিকানা শর্তের পরিমাণ কি পাবে, বৃদ্ধি পাবে। আর এই দুইটি যদি হ্রাস পায় তাহলে অবশ্যই সম্পত্তিও কি পাবে, হ্রাস পাবে। এখন আমাদেরকে প্রশ্ন যেহেতু বলছে যে মালিকানা শর্ত কত হবে, এখানে আমাদেরকে সাধারণত বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ জানতে চাওয়া হয়েছে, বৃদ্ধি বা হ্রাস, অর্থাৎ মালিকানা শর্ত বৃদ্ধির পরিমাণ এবং হ্রাসের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তো সেজন্য আমরা এখানে যে কাজটি করব, যখনই আমাদেরকে এখানে হিসাব সমীকরণের ভিতরে যে জিনিসটি বের করতে বলবে আমরা সব সময় তার নিচে একটি কি দিব, দাগ দিব। দেওয়ার পরে আমরা এখানে তার নিচে হিসাবটা করব। এখন খেয়াল করেন কি বলছে, 2020 সালের রসুনা কোম্পানির সম্পত্তি 70,000 টাকা কমেছে। আচ্ছা সম্পত্তি যদি কমে তাহলে মালিকানা শর্ত কি হবে, অবশ্যই কমে যাবে। সেজন্য আমরা এখানে 70,000 টাকা মালিকানা শর্ত থেকে বিয়োগ করব। এরপর আমরা যেটি করব এবং
দায় 1 লক্ষ টাকা বেড়েছে। আমরা সকলেই জানি দায় যদি বাড়ে মালিকানা শর্ত কি হবে? কমে যাবে। তাহলে 1 লক্ষ টাকা আবার মালিকানা শর্তর পরিমাণ থেকে আমরা কি করব? এখানে বিয়োগ করব। তাহলে দেখেন আমাদের মালিকানা শর্তের পরিমাণ টোটাল আসবে 1,70,000 টাকা, যা অবশ্যই মাইনাস ফিগার আসবে। কারণ এখানে মাইনাসের সঙ্গে সবচেয়ে বেশি আছে। সেজন্য আমরা এটিকে বলতে পারি এটা আমার জন্য কমে গিয়েছে। মালিকানা শর্তের পরিমাণ কি হচ্ছে? কমেছে। তো 1,70,000 টাকা আমাদের এখানে অপশন আছে কোনটিতে? আমাদের বিতে অপশন আছে যে 1,70,000 টাকা কমেছে। আশা করি আপনারা 8 নাম্বারটি বুঝতে পারছেন। এখন আমরা সমাধান করব 9 নাম্বার এমসিকিউটি। দেখেন 9 নাম্বার এমসিকিউটি আমাদেরকে কি বলছে। এটি আমাদের এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 ভর্তি পরীক্ষা, সেখানে এসেছিল। বলছে রংধনু সুই স্টোরের প্রারম্ভিক মজুদ পণ্যের জের 25,000 টাকা। উক্ত হিসাবকালে ক্রয় 50,000 টাকা, ক্রয় ফেরত 2,500 টাকা ও আন্তঃপরিবহন 15,000 টাকা ছিল। হিসাব শেষে গণনার পরে দেখা যায় 20,000 টাকার পণ্য এখনো হাতে আছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের পরিমাণ ছিল কত? আমাদেরকে এটি বলছে। অর্থাৎ আমাদেরকে এখানে যেটি বের করতে বলছে সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে প্রশ্নটি বুঝতে হবে যে এটি কোথা থেকে আসছে। এটি এসেছে আমাদের ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি আছে সেখান থেকে এসেছে মূলত। তো এখানে খেয়াল করেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে বলা হচ্ছে হিসাব শেষে গণনার পরে দেখা যায় 20,000 টাকা পণ্য এখনো হাতে আছে। এই যে পণ্যটা হাতে আছে এটা আমার জন্য একটি সমাপনী মজুদ পণ্য। তো আমরা এখানে কিভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করব, আমি এখানে ক্রয় বিক্রয় সূত্রটি দেখিয়ে দেব এবং এই সূত্রটির মাধ্যমে আপনারা 4-5টি এমসিকিউ কি করতে পারবেন? খুব সহজে সমাধান করতে পারবেন। তো আমরা এখানে প্রথমে যেটি করব সেটা হচ্ছে আমরা এখানে লিখে নিব ক্রয় বিক্রয় সংক্রান্ত সূত্র। ক্রয় বিক্রয় সংক্রান্ত সূত্রটি ভালো করে একটু মনোযোগ দিয়ে শিখে নেবেন। কারণ কেন? এটির মাধ্যমে আপনারা প্রায় অনেকগুলো এমসিকিউ করতে পারবেন, সমাধান করতে পারবেন। তো আমরা এখানে লিখে নিব প্রথমে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়। এটিকে আমরা কি করব? এখানে যোগ করব। এরপর আমরা যেটি পাবো সেটা হচ্ছে আমাদের জন্য বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এরপরে আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে আমাদের সমাপনী মজুদ পণ্য যোগ করব আমরা এখানে বিক্রিত পণ্যের ব্যয়। এটিকে আমরা কি করব? এখানে যোগ করে ফেলবো। দেখেন খুবই সহজ একটি বিষয়। যদি আপনি এখানে প্রারম্ভিক মজুদ পণ্য এবং কৃত পণ্যের ব্যয় দুইটিকে যোগ করেন, আপনি এখানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা পেয়ে যাবেন। আবার সমাপনী মজুদ পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি প্রশ্নে থাকে, দুইটিকে যোগ করলে আপনি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনাকে কোনো বিয়োগ করতে হবে না। তো এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, কৃত পণ্যের ব্যয় মানে কি? কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে নিট ক্রয় এর সাথে অন্যান্য প্রত্যক্ষ খরচ যেগুলো আছে ওই প্রত্যক্ষ খরচগুলোকে আপনি যোগ করে ফেলবেন। ভালো করে মনে রাখেন, কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে কি নিট ক্রয়ের সাথে আপনাকে প্রত্যক্ষ খরচগুলো যোগ করতে হবে। তো আমরা এই প্রশ্নের ভিতরে যে জিনিসটি দেখতে পাই, আমাদের সমাপনী মজুদ পণ্য আছে, প্রারম্ভিক মজুদ পণ্য আছে, আর আমাদের কৃত পণ্যের ব্যয় এটা কিন্তু প্রশ্নে আছে, বিক্রিত পণ্যের ব্যয় নেই। সেজন্য আমরা এখানে সমাপনী মজুদ পণ্য দিয়ে কখনোই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বের করতে পারবো না। আমাদেরকে উপরে দুইটি জিনিস এখন যোগ করে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বের করতে হবে। তো আমরা কিভাবে বের করব? দেখেন আমাদের এখানে প্রারম্ভিক মজুদ পণ্য দেওয়া আছে প্রশ্নের ভিতরে 25,000 টাকা। তো আমরা এখানে যদি 25,000 টাকা প্রারম্ভিক মজুদের ঘরে বসাই, এরপরে কৃত পণ্যের ব্যয়টা আমাদেরকে বের করতে হবে। তো কৃত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদেরকে নিট ক্রয়টা বের করতে হবে। তো এখানে আমরা লিখব নিট ক্রয়। দেখেন নিট ক্রয় কিভাবে বের করব? এখানে ক্রয় হচ্ছে 50,000 টাকা। এই 50,000 টাকা থেকে যখন আমরা ফেরত 25,000 টাকা বাদ দিব, তখন আমাদের এখানে কত আসে? দেখেন আমাদের এখানে আসবে 47,500 টাকা। এই যে 47,500 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য নিট ক্রয়ের পরিমাণ। এখন আমরা কি করব? প্রত্যক্ষ খরচ যদি প্রশ্নে থাকে তাহলে বিয়োগ দেব, কিন্তু এই প্রশ্নে যোগ করব। এখানে আমাদের আন্তঃপরিবহন, এটি আমাদের জন্য একটি কি? আন্তঃপরিবহন, এটি আমাদের জন্য একটি প্রত্যক্ষ খরচ। সেজন্য এই 15,000 টাকা আমরা এখানে যোগ করে ফেলবো। তাহলে আমাদের এখানে কত আসে? দেখেন আমাদের এখানে আসবে 62,500 টাকা। এই যে 62,500 টাকা আসছে, এটি হচ্ছে আমাদের জন্য কৃত পণ্যের ব্যয়। এই 62,500 টাকা আমরা কৃত পণ্যের ব্যয়ের ঘরে বসিয়ে দেব। এখন আমরা প্রারম্ভিক মজুদ
এবং কৃত পণ্যের ব্যয় দুইটিকে যোগ করলে আমাদের অপশন আসবে এখানে 87,500 টাকা। অর্থাৎ উত্তর হবে আমাদের 87,500 টাকা। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হবে কত? 27,500 টাকা। এখানে যে হাতে আছে সমাপনী মজুত পণ্য আর বিবেচনা হবে না। যদি বিক্রিত পণ্যের ব্যয় থাকতো তাহলে দুইটিকে যোগ করে এটি পেয়ে যেতাম। আরেকটা জিনিস হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের আরেকটি নাম আছে, সেটি হচ্ছে মজুতযোগ্য পণ্যের ব্যয়। আশা করি আপনারা ক্রয় বিক্রয় সংক্রান্ত যে সূত্রটি আছে সেটি খুব সহজে বুঝতে পারছেন। এর আলোকে কোনো প্রশ্ন আসলেই তাও সমাধান করতে পারবেন। এখন আমি আপনাদেরকে 10 নম্বর এমসিকিউটি বুঝিয়ে দিব। দেখেন এই এমসিকিউটি আমি কিন্তু এখানে আপনাদেরকে বোঝানোর কোনো কিছু ছিল না। কিন্তু অনেকে আমরা সাধারণত যে ভুলটি করে মনে করি হিসাব সমীকরণ থেকে এমসিকিউ আসলে আমাদের জন্য সহজ হয়, আমরা খুব সহজে আনসার করতে পারি। কিন্তু মাঝে মধ্যে আমাদের যে সমস্যাটি হয়, অর্থাৎ তারা কিন্তু আমাদের প্রশ্নের ভিতরে একটা ঝামেলা কিন্তু তারা অবশ্যই দিয়ে দিবে। তো আমাদের এই প্রশ্নটি এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 19-20 ভর্তি পরীক্ষায়। সেখানে দেখেন আমাদেরকে বলছে নিচের কোন সমীকরণটি সঠিক নয়। আমরা সকলে জানি হিসাব সমীকরণ হচ্ছে কি? সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত। আমাদেরকে বলছে কি নয়? সঠিক নয়। ভালো করে আমাদেরকে অপশনটি পড়তে হবে। আমরা অনেক সময় এখানে নয় শব্দটি পড়তে গিয়ে কি করি? বাদ দিয়ে দিই। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সমীকরণ কোনটি সঠিক নয় বলছে। তাহলে আমাদের এখানে a সমান সমান l প্লাস ওই, এটি অবশ্যই সঠিক। এরপরে বলছে a মাইনাস l সমান সমান ওই, এটা আমরা সকলে জানি যে হিসাব সমীকরণের যখন আমরা এলটাকে দেখেন, হিসাব সমীকরণ হচ্ছে a সমান সমান l প্লাস ওই। তো যখন আমরা এটিকে এভাবে লিখতে পারি যে a সমান সমান l এখানে প্লাস আছে, এটি যদি এখানে চলে আসে মাইনাস হয়ে যাবে আর আমাদের ওই এখানে থেকে যাবে। এরপরে এটি আবার এভাবে হতে পারে আমাদের। দেখেন আমাদের এটি যেভাবে হবে সেটি হচ্ছে আমাদের যদি এখানে অনার্স ইকুইটি এখানে চলে আসে তাহলে অবশ্যই আমাদের দায়টা বের হয়ে যাবে। তাহলে আমরা সকলে জানি এগুলো আমাদের জন্য একটি সঠিক। তাহলে এই হিসাব সমীকরণের ভিটাও আমাদের জন্য সঠিক হয়ে যাবে। এখন এখানে সমস্যা যে জায়গায় সেটা হচ্ছে আমরা যখন সি নাম্বারে আসি আর ডি নাম্বারে আসি তখন কিন্তু আমরা এখানে ভুল করে ফেলি। আমরা অনেকে যে ভুলটি মনে করি সেটা হচ্ছে এ সমান সমান ও ই, এটি তো হবে না, কারণ এটি তো আমাদের জন্য ভুল। কারণ আমরা সকলে জানি হিসাব সমীকরণটি হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই, অর্থাৎ দায় যোগ মালিকানা শর্ত। তাহলে এখানে আরেকটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সে কি করতে পারে? যদি তার কাছে সম্পদ অর্থাৎ মালিকানা শর্ত নিয়ে সে কি করতে পারে? ব্যবসাটা শুরু করতে পারে। সে এখানে দায় যে থাকতে হবে এটা কিন্তু কোনো ম্যান্ডেটরি বিষয় নয়, ভালো করে মনে রাখেন। আবার কি হতে পারে? তার কাছে মালিকানা শর্ত না থাকলে সে দায় দিয়েও কি করতে পারে? তার ব্যবসাটা শুরু করতে পারে। তাহলে এই হিসাব সমীকরণ এবং এই হিসাব সমীকরণ দুইটি কিন্তু আমাদের জন্য সঠিক। তাকে যে দায় নিয়ে ব্যবসা করতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো বিষয় নয়। তাহলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সি নাম্বার অপশনটি আমাদের জন্য সঠিক হবে। কিন্তু আমাদের ডি নাম্বার অপশনটি কখনোই সঠিক হবে না। আমরা একটু আগে বলছি যদি আমাদের এখানে দেখেন দায়টা আগে কি আছে? প্লাস আছে। এটি যদি আমাদের বিপরীত পাশে চলে আসে অবশ্যই এটি কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর আমাদের এখানে কিন্তু তারা কি দিছে? প্লাস দিয়ে দিছে। একটু আগে বলছি যদি আমাদের এখানে মালিকানা শর্ত এদিকে আসে তাহলে অবশ্যই মাইনাস হবে, কিন্তু তারা কি দিয়ে দিছে? প্লাস দিয়ে দিছে। তার মানে আমাদের অপশন ডি নাম্বারটি হবে কি? ভুল। অর্থাৎ এখানে উত্তর অনুযায়ী যে সঠিক নয় কোনটি, অর্থাৎ ডি নাম্বারটি আমাদের জন্য উত্তর হবে সঠিক নয়।